97-এ প্রথম আমার গল্পের বই বের হয়, আমার কবিতার বই বের হয় 90-এ। গল্প লেখার সূত্রগুলো কি? গল্প তো আসলে হঠাৎ করেই আসে। আমি আসলে যখনই লিখি নিজের আনন্দটাকে সবসময় ভাবি, আমাদের জীবনটাই তো আসলে একটা কারাগারের মতো। চড়ুই পাখি ভাজি করে খাচ্ছে দিনাজপুরের লোকজন। কোমলতা, নিষ্ঠুরতা, কাঠিন্য সবকিছু মিলিয়ে মানুষ। এই টিপসটা কি, টেকনিকটা কি আপনার জীবন সুন্দর রাখার? সবসময় আমার প্রত্যাশা খুব সীমিত। যতটুকু জীবনে পেয়েছি সেটার জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ থাকার চেষ্টা করি। আপনার কবিতা তো জার্মান ভাষায় অনুবাদ হয়েছে। হ্যাঁ। আবার আপনিও জার্মান একজন সমকালীন কবির কবিতা অনুবাদ করেছেন। হ্যাঁ। জার্মানির এক কবি এসেছিলেন উনি আমাদের এখানে, উনি আমাদের কবিতা অনুবাদ করেছেন, আমরা তার কবিতা অনুবাদ করেছি। কবিতা তো খুব অভিমানী, সে যখন দেখলো আমি গদ্যের দিকে বেশি যাচ্ছি সে আশাই কমিয়ে দিল। গল্প আর গুজবের গন্ধে ভরা এই পুরনো শহরের রাস্তায় বাজ পাখি কাঁধে নিঝুম দুপুরে কে যেন হেঁটে যায়। শুধু দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বেঙ্গল বুকস প্রেজেন্ট টিবিএস লিড টকে। আজকে আমরা একটা কথা অনেক সময় বলি না যে এক টিকিটে দুই ছবি, তা আমরা এক টিকিটে দুই ছবি না 3-4টা ছবি আজকে দেখতে পাবো। এই ছবিটা হচ্ছে শব্দের ছবি, ভাষার ছবি। আজকে বুঝতেই পারছেন এমন একজনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি যিনি কবিতা লেখেন, পদ্যের সংসারে বসবাস করেন, যিনি গল্প লেখেন, উপন্যাস লেখেন, শিশুদের জন্য ভাবেন, শিশুদের নিয়ে লেখেন, সাংবাদিকতা করেন এবং গণমাধ্যম নিয়েও তার একাধিক চিন্তাশীল কাজ আছে। এইরকম একজন বহুমুখী প্রতিভার মানুষ আমাদের সঙ্গে আছেন। 30 বছর যার লেখালেখির অভিজ্ঞতা, তাকে আমন্ত্রণ জানাচ্ছি। শাহনাজ মঞ্জি, ধন্যবাদ। কেমন আছেন? অনেক সুন্দর বললেন। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আমি শুরুটা আমার খুব পছন্দের জায়গা থেকেই করি। আপনার সাম্প্রতিক একটা গল্প গ্রন্থ প্রিজন ডিলাক্স ট্যুর, এই গল্প গ্রন্থটার নাম গল্পটাই মানে আমার কাছে মনে হয়েছে যে বাংলা সাহিত্যে সমকালীন ছোট গল্পে এটা অত্যন্ত তীক্ষ্ণ, সরস এবং খুব উঁচু মানের একটা ছোট গল্প, যেখানে আপনি আসলে কারাবন্দী জীবন, সেই জীবন নিয়ে আবার আমাদের এক ধরনের ফ্যান্টাসি, বিলাসিতা, আবার সেই জীবনে সত্যিকার ভাবে কেউ যদি আটকে পড়ে তার রূঢ়তা ইত্যাদি সব উঠে এসছে। তো এই বইটা আপনার কিভাবে আপনার মাথায় এলো, এই গল্পটা কিভাবে এলো, বা আপনি গল্পের কারিগরিটা মানে কিভাবে, আপনার গল্প লেখার সূত্রগুলো কি? অনেক ধন্যবাদ। স্পেশালি যদি এই গল্পটার কথা বলি, গল্প তো আসলে হঠাৎ করেই আসে। মানে আমরা অনেক সময় ভাবতে থাকি যে কি লিখব, তো ভাবতে ভাবতেই হঠাৎ করে আমার মাথায় এটা আসলো যে আমাদের জীবনটাই তো আসলে একটা কারাগারের মতো। আমরা এই যে পৃথিবীতে এসছি, স্বেচ্ছায় আসি নাই, এসছি। আসার পর যে জীবনটা আমরা পেয়েছি সেই জীবনটাকে আমরা নানাভাবে যাপন করছি, কিন্তু সেই যাপিত জীবনেও আসলে আমরা কি পুরোপুরি স্বাধীন? এক ধরনের স্বনির্মিত কারাগারেও কিন্তু আমরা বসবাস করি। সব মিলিয়ে একটা প্রতীকী চিন্তা থেকেই গল্পের শুরুটা খুবই মানে একটু রম্য ধারায় তো শুরু হয়েছে, যে একটা কাপল যাচ্ছে একটা ট্যুরে মেইনলি, কিন্তু ফাইনালি যে যখন শেষ হয় গল্পটা তখনকার টুইস্টটা হচ্ছে যে তারা আর ওখান থেকে বেরোতে পারছে না। তো এটা একটা প্রতীকী এবং রূপক ধর্মী গল্প। নানাজন নানা রকম অর্থ করে, লেখকের অর্থ একরকম থাকে, পাঠকের কাছে গিয়ে সেই অর্থ পাল্টে যায়। আপনি সেটা খুব ভালো করেই জানেন। লিখতে গিয়ে আমি মজা পেয়েছি। আমি আসলে যখনই লিখি নিজের আনন্দটাকে সবসময় ভাবি, তো এই লেখাটাও আমাকে আনন্দ দিয়েছে, এইটুকু বলতে পারি। একটা খুব মজার জায়গা আছে যে একটা জায়গায় আপনি বলছেন যে মানে পুরো দেশটায় কোনো অপরাধ নেই, সব অপরাধ বন্ধ হয়ে গেছে, ফলে কারাগারগুলো টুরিস্ট স্পট হয়ে গেছে। তো সত্যি যদি এরকম সুন্দর হতো। অবশ্য গল্পের পরিণতিটা একটু নিষ্ঠুরই আছে। আরেকটা গল্প আপনার বাদুর ও ব্রান্ডি, সুন্দর একটা দোতনাপূর্ণ নামকরণ, এবং এটাও খুব মজার একটা গল্প, এবং বাদুরকেও এখানে বোধহয় আপনি এটা প্রতীক হিসেবে এনেছি। হ্যাঁ,
এই গল্পটা ছিল যে একটা প্রচলিত বিশ্বাস আছে, বাদুড়ের মাংস খেলে শ্বাসকষ্টের রোগীদের শ্বাসকষ্ট ভালো হয়ে যায়। এটা একটা লোকবিশ্বাস অথবা লোকধারণা, হয়তো এর কোনো বেস নাই, কিন্তু আমি যখন ওই ধারণাটার কথা শুনলাম তখন আমি মানে ওইটা আমার মাথার মধ্যে একটা গল্পের তৈরি করলো আর কি। সেই হিসেবে ওই গল্পটা লেখা। এটা অনেক আগে লেখা, কিন্তু সম্ভবত 20 বছর 25 বছর হয়ে যাবে, তার আগে 2000 সালের দিকে হয়তো লেখা। কিন্তু একটা জিনিস মানে আমি জানি না এটা বলা উচিত কিনা আপনাকে, তবু আমার মানে কৌতূহল হচ্ছে পাঠক হিসেবে যে আপনাকে ব্যক্তিগতভাবে যতদূর চিনি বেশ এক সরল, সুভাষিনী, সুদর্শন, সকল অর্থেই একটা মানে সৌন্দর্যের আবরণ বা সৌন্দর্যের আভ্যন্তরীণ একটা ঝিলিকও আমরা দেখতে পাই আপনার মধ্যে। কিন্তু আপনার গল্পে এই যে দুটো গল্পের কথাই বলছি, বেশ একটা রূঢ়তা, বেশ একটা কাঠিন্য। চড়ুই পাখি ভাজি করে খাচ্ছে দিনাজপুরের লোকজন, তো এই কাঠিন্য আপনি কোত্থেকে বের করে নিয়ে আসেন? আমাদের চারপাশের অভিজ্ঞতা থেকেই পাই আমি। যেমন এখানের প্রথম যে গল্পটা চড়ুই পাখির, এটা আমার একজন কলিগের কাছ থেকে আমি শুনছিলাম। আমরা গল্পের উপাদান সংগ্রহ করি তো আসলে আশেপাশের মানুষের কাছ থেকে, আমার অভিজ্ঞতা থেকে। তো আমার এক কলিগ বলছিলেন যে এরকম দিনাজপুরে 10 মাইল বলে একটা জায়গা আছে, ওইখানে চড়ুই পাখি ভাজা বিক্রি হয়। আমি কোনোদিনই ওই জায়গায় যাইনি, আমি কখনোই এই জিনিসটা দেখি না, এবং এটা আমার কাছে মানে এই চিত্রকল্পটাই আমার কাছে ভয়ঙ্কর লাগে যে এত সুন্দর একটা পাখি লোকে কেন ফ্রাই করে খাবে। কিন্তু ও যখন গল্পটা বলল তখন আমার কাছে মনে হলো যে এই নৃশংসতা তো আমাদের মধ্যেই আছে। মানুষের মধ্যে যেমন ভালো দিক আছে, তেমনি তার তো নিষ্ঠুর দিকও আছে, মমতা আছে। মমতার সব একটা বাইনারি, মানে আলো অন্ধকারের মতো, কোমলতা, নিষ্ঠুরতা, কাঠিন্য সবকিছু মিলিয়ে মানুষ। তো যখন আমরা সাহিত্য তৈরি করি তখন যদি সামগ্রিকভাবে মানুষকে দেখি তখন কিন্তু এই উপাদানগুলো চলে আসে, সেইভাবেই এইখানে এই জিনিসগুলো এসছে। তার মানে চারপাশের অন্ধকার, চারপাশের নির্মমতা, নিষ্ঠুরতা, এটা আপনাকেও তাড়িত করে একজন সংবেদনশীল লেখক হিসেবে। নিশ্চয়ই। আরেকটা জিনিস ছিল, এটাতে আমি বলবো যে আমার পেশাগত অভিজ্ঞতাটাও এখানে অনেক কাজে লেগেছে। আপনি হয়তো এই প্রসঙ্গে আসবেন, সেটা কি আমি তাহলে তখন বলবো না? না বলুন, সাংবাদিক শাহনাজ মুন্নির কথাও একটু শুনি। না, পেশাগত দিক থেকে আমি একটু বলি তাহলে, যে সাংবাদিকতা সম্পর্কে খুব একটা মহৎ ধারণা নিয়ে কিন্তু আমি এই পেশাতে এসেছিলাম। আচ্ছা। যে এই পেশার মাধ্যমে মানুষ তথ্য পায়, মানুষকে অনেক মানুষের ভালো হয়, উপকার করা যায়, মানুষের একটা উন্নত জীবন দর্শন তৈরি করা যায়, এই সব ধারণা থেকে এসেছি। কিন্তু যখন আমি রিপোর্টিংয়ে চলে এলাম, একদম হার্ডকোর রিপোর্টিং, তখন আমার এমন সব অভিজ্ঞতা হয়েছে, মানে এমন সব অভিজ্ঞতার ভিতর দিয়ে গেছি যেগুলোর সাথে আমি একটা মধ্যবিত্ত পরিবারের একটা সাধারণ মেয়ে, যেগুলোর কথা আমি শুধু গল্পে শুনেছি বা কখনো সখনো পত্রিকায় দেখেছি, কিন্তু সরাসরি তার ভেতর ঢুকে যাওয়া সেটা আমার ছিল না। তো সেই অভিজ্ঞতাগুলোই যখন আমার ভেতরে অনেক রকম কষ্ট তৈরি করেছে, তখন সেইটা জারিত হয়ে আমি মনে করি যে অনেক সময় যে আপনি বললেন না নির্মমতা, কাঠিন্য, এগুলো কিভাবে আসছে, এগুলো দেখে আমি কষ্ট পেতাম, আমার বেদনা হতো, আমার যন্ত্রণা হতো, এবং এই সব যন্ত্রণাগুলো, এই বেদনাগুলোই আসলে প্রকাশিত হতো আমার লেখায়। কারণ সবার আগে আমি লেখক, মানে আমি আমার নিজের লেখক সত্তাটাকেই অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করি। তো সেই জন্য এইটা আমাকে এক ধরনের রিলিফও দিয়েছে। যখন আমি লিখে ফেলেছি, যখন আমি এটা প্রকাশ করেছি, তখন অন্যের কাছে যেতে হয়নি, আমার লেখার খাতাতেই আমি সেটা পেরেছি। এইটা এক ধরনের অ্যাডভান্টেজ দিয়েছে আমাকে। এই যে কষ্ট পান, এই যে বললেন যে একটা অনেক সময় শ্বাসরুদ্ধকর অনেক অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে হয়, তো আমি একটু লক্ষ্য করেছি আপনার গল্প উপন্যাসে এই শ্বাস নেয়ার কষ্ট, হাঁপানি, এগুলো খুব এসছে, হয়তো প্রতীকীভাবেই আপনি আনতে চেয়েছেন। এইটাও কি আপনার মানে
সচেতন কোনো প্রয়াস না, এটা এসে গেছে? খুব সচেতন না, এখন আপনি বলার পর মনে হচ্ছে যে হ্যাঁ বেশ কয়েক জায়গায় একটা উপন্যাস হৃদয় ঘরের বারান্দায়, হৃদয় ঘরের বারান্দায়, সেইটার শুরুতেই আমরা দেখছি যে ফোন করতে চাচ্ছে কিন্তু ভাবছে ওর বোধহয় এখন শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। ওই বাদুর গল্পের কথা বললাম, সেখানেও হাঁপানির চিকিৎসার জন্য বাদুরের মাংস খোঁজার একটা চেষ্টা এবং ওর শ্বাসকষ্টটা যেত কমে যায় এইরকম ভাবে আর কি। তো এই যে কি বলবো, দেখেন এখন আমার মনে হচ্ছে আমি মানে রিলেট করতে পারি, আমরা যে পৃথিবীতে বাস করি, আমরা শ্বাস প্রশ্বাস নেই ঠিকই, কিন্তু আমাদের প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো সময় একটা শ্বাসরুদ্ধকর অবস্থায় পড়ে যায়। কোনো না কোনো সময় হয়তো সেটা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু আমরা তো সেই শ্বাসকষ্ট নিয়েই বেঁচে আছি। এবং এই জিনিসটা আরো বেশি আমরা বুঝলাম যখন কোভিডের সময়টা হলো, যেখানে মূল আক্রমণটা হলো কিন্তু ফুসফুসেই, আমাদের নিঃশ্বাসে এবং আমাদের শ্বাস প্রশ্বাসে। আমরা বেঁচে আছি বুঝতে পারি যখন আমি নিঃশ্বাস নিতে পারি, আবার আমি কখন বুঝতে পারি যে আমি আর নাই, মানে কখন কষ্টটা প্রচন্ড হয় যখন আমি আর অক্সিজেন খুঁজে পাচ্ছি না। তো আমাদের জীবন যাপনেও অনেক সময় এমন অবস্থা তৈরি হয় যে আমি যেন খাচ্ছি কোথাও, বিপদ, কষ্ট, যন্ত্রণা, দুর্ভোগ, নিষ্ঠুরতা সবকিছুর মধ্যে মানে আমি আর শ্বাস নিতে পারছি না। এই পরিস্থিতিটার মধ্য দিয়ে আমরা যাই, নাগরিক জীবনের মানুষেরা যায়। প্রতিটি মানুষই হয়তো কোনো না কোনো সময় কোনো না কোনো পর্যায়ে যায়, হতে পারে সেইখান থেকে এসছে। এটার সঙ্গে মানে ব্যক্তি শাহনাজ মুন্নী, মানে ওই যে আগেও বললাম যে তার জীবন যাপন বা তাকে যতটুকু আমরা দেখি কাছ থেকে, মনে হয় যে বেশ একটা হাসি খুশি সুখী একটা জীবন যাপন আপনি করেন, আপনার একটা নিজস্ব জীবন দর্শন আছে। তো এই চারপাশের শ্বাসরুদ্ধকর অবস্থার সঙ্গে আসলে আপনি কিভাবে, এটা আমার মনে হয় আমার দর্শকদেরকে যদি আপনি একটু বলে দেন যে এই টিপসটা কি, টেকনিকটা কি আপনার জীবন সুন্দর রাখার, প্রশান্তিময় রাখার। দেখুন, আমি সবসময় আমার প্রত্যাশা খুব সীমিত। আচ্ছা, আমি আমার প্রত্যেকের কাছে আমি প্রত্যাশাটা আমার কখনোই খুব বিশেষ না, অনেক বেশি না, প্রত্যাশাকে সীমিত রাখার চেষ্টা করি এবং যতটুকু জীবনে পেয়েছি সেটার জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ থাকার চেষ্টা করি। আর আরেকটা জিনিস ভাবি যে এগুলো সবাই হয়তো জানে যে এই যে জীবনে এসছি, এই জীবনটাও তো একটা অমূল্য পাওয়া। যে কয়দিন এই পৃথিবীতে আছি, কত প্রাণী আছে আশেপাশে, কত বৃক্ষ আছে, কত ঘাস আছে, কত ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস আছে, সব দেখার সুযোগও আমাদের হয় না। আমি মানে এখন গত 1 বছর ধরে আমি একটা, আপনি জানেন আমি একটু শহরের বাইরে থাকি এবং দীর্ঘ সময় আমি ওখানে একা থাকি। এই যে আমি একটা খুবই স্পিডি লাইফ লিড করে এসেছি, মানে আমার তো প্রায় 30 বছরের সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা। সেই সময়টাতে অনেক সময় আমার এমন গেছে আমার দম ফেলার সময় নাই, মানে আমি হয়তো আগের দিন যশোর থেকে এসেছি, পরদিন সকালে পটুয়াখালী দৌড়াতে হবে, এরকম জীবনও আমি যাপন করেছি। আমার সন্তানেরা তখন ছোট, তাদেরকে দেখতে হয়েছে, সংসার জীবন যাপন করেছি। এখন এসে এই জীবনে মানে 50-এরও পরে, 50 পার করে এসেছি আরো অনেক আগে, যে একটা এই গতির বাইরে এসে একটা সাধারণ জীবন আমি বেছে নিয়েছি এবং এইটা আমাকে অনেক প্রশান্তি দেয়। আর এমনিতেও স্বভাবগতভাবেই আমি একটু ইন্ট্রোভার্ট, যদিও আমি যে কাজটা করেছি অনেক মানুষের সাথে কাজ, মানে আমার পেশা, কিন্তু স্বভাবগতভাবে আমি একটু কম বাইরের পরিসরে যাই, একটু নিজে ভেতরে থাকতে পছন্দ করি, নিজের মধ্যে থাকতে পছন্দ করি। সেগুলো এক ধরনের শান্তি দেয় আমাকে হয়তো। সেইটা বোধহয় এই যে আপনি বললেন যে আপনি একটু অভ্যন্তর্মুখী মানুষ, ইন্ট্রোভার্ট, সেটা বোধহয় আপনার কবিতায় খুব বেশি করে আসে, গল্পের চেয়ে। গল্পটায় হয়তো আপনার যাপিত জীবনের চারপাশের অস্থিরতা আপনি চিত্রায়ন করেন, তো কবিতায় অনেকটাই বোধহয় নিজের
ভিতরের এটা আসে না, কবিতায় আরো কনডেন্সড হয়ে আসে, মানে আরো ঘনীভূত হয়ে আসে, সন্নিহিত হয়ে আসে। মানে যেটি হয়তো বিস্তৃতভাবে আমি গল্প বা উপন্যাসে লিখি, কবিতায় সেটি আরো সারাংশটা, সেটার মর্মটা আসে। সেটার মধ্যেও নিষ্ঠুরতা, কাঠিন্য থাকে, কারণ ওইগুলা তো আমি চাইলেই এড়িয়ে যেতে পারি না, আছে আমার চারপাশে। আমি চেষ্টা করি এগুলো থেকে সরে থাকতে, কিন্তু আমি তো আসলে পারি না। আমাকে তো সামাজিক জীবনযাপন করতে হয়, স্বাভাবিক। হ্যাঁ, প্রত্যেক লেখককেই সামাজিক জীবন। আপনি বোধহয় একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে সব লেখকই তার যাপিত জীবনকেই তুলে ধরেন কম বেশি। হ্যাঁ, কম বেশি। এটা মানে এক ধরনের জারিত হয়ে তার ভেতর থেকে মানে ঘটনা ঘটছে, সেটা আমিও দেখছি, আমার সঙ্গে আরেকজনও দেখছে। কে কিভাবে সেটিকে নিজের ভেতর গ্রহণ করলো, এবং তারপর সেটি যখন আমি প্রকাশ করি, আরেকজন হয়তো করছে না, বাট আমার এই চর্চাটা আছে। আমি বলবো যে অল্প বয়স থেকেই এই চর্চার মধ্য দিয়ে আস্তে আস্তে আমার একটা দক্ষতা এসছে যে সেটি প্রকাশ করার। তো আমি আমার মতন করে সেটি প্রকাশ করি। আপনার একটা কবিতা শোনার লোভ হচ্ছে। আচ্ছা, শোনাচ্ছি। এটি আমার নির্বাচিত কবিতার গ্রন্থ যেটি আছে তার প্রথম কবিতা, লীলা বিহারে। গল্প আর গুজবের গন্ধে ভরা এই পুরনো শহরের রাস্তায় বাজ পাখি কাঁধে নিঝুম দুপুরে কে যেন হেঁটে যায়। আমিও যেতে চাই লীলা বিহারে, ভয়শূন্যতার আলো গভীরে। পাখি, প্যাঁচা, কাঠবেড়ালি আর হরিণ শিশুদের বিস্ময় ভরা জগতে। রক্তের ভেতরে যেসব লাল পিঁপড়া হাঁটে লাইন করে দল বেঁধে, তারা জানে নিষ্ফল আকাঙ্ক্ষার পেছনে আমৃত্যু ঊর্ধ্বশ্বাসে দৌড়ানোই আমার নিয়তি। প্রতিদিন খাম খুলে পাই যে নীল স্তব্ধতা, প্রেমের রাতে সেই সব স্তব্ধতা ভেঙে শত টুকরো করে ছড়িয়ে দেই পৃথিবীর গরম বাতাসে। দেখি নরম চাঁদের মতো প্রেম ক্ষয় হয়ে মায়া নাম ধরে। তোমার ধ্যানের শান্ত ডুবন্ত সুরে মতিচ্ছন্ন মানুষের অনন্ত কান্না ঝরে পড়ে। হ্যাঁ, জার্মান ভাষার। মানে কি? মানে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। তো এই যে আমি তোমাকে ভালোবাসি, আপনার উপন্যাসের নাম আপনি জার্মান ভাষায় কেন রাখলেন ইশ লিবে ডিশ? ওখানে একটা চরিত্র আছে একজন জার্মান নারীর। গল্পটা আসলে তাকে এবং তার ছেলেকে নিয়ে। আচ্ছা। এবং খুবই মজার কথা, এই গল্পটাও আমি আমার এক সহকর্মীর কাছ থেকে শুনেছিলাম। উনি আমাকে কথায় কথায় একদিন গল্প করতে করতে বললেন যে খুলনা শহরে আমাদের এক চাচা আছে, তাকে আমরা সাদা চাচা ডাকি। যে কেন ডাকেন? বলে যে উনি আসলে ফরেনার, মানে তার মা ছিল ফরেনার, তার মা হচ্ছে জার্মান মহিলা। আমি শুনে বললাম তাহলে কিভাবে উনি এখানে আসলেন, একটু গল্পটা বলেন তো। তখন উনি গল্পটা বললেন, খুব ছোট্ট করে বলি। গল্পটা ছিল এরকম যে সেটা বোধহয় পাকিস্তান আমলে এক ভদ্রলোক, উনি খুলনার খালিশপুরের যে নৌ ভবনে চাকরি করতেন, নৌবাহিনীতে। উনি একটা ট্রেনিং এর জন্য জার্মানি গিয়েছিলেন। ভদ্রলোক হচ্ছে নোয়াখালীর ভদ্রলোক। জার্মানিতে যেয়ে উনি এক জার্মান ভদ্রমহিলাকে বিয়ে করেন। দেশে তার একজন স্ত্রী ছিলেন, নোয়াখালীর স্ত্রী। তো জার্মান ভদ্রমহিলাকে বিয়ে করার পর তাদের একটা ছেলে হয়, এবং উনি সেই ছেলে নিয়ে, বউ নিয়ে গ্রামে বেড়াতে আসেন। আসার পর তার যে প্রথম স্ত্রী, মানে যে নোয়াখালীর স্ত্রী, আদি স্ত্রী, তিনি সেই শিশুটিকে খুবই আদর যত্ন করতে থাকেন। মানে জার্মান ভদ্রমহিলা অতটা পারঙ্গম ছিলেন না, একে তো এই দেশের পরিস্থিতি, মানে আবহাওয়া, এগুলা সমাজ, এগুলো তিনি বুঝতে পারছিলেন না। বাচ্চাটা ছোট, এবং উনি বাচ্চাটাকে এই মা বাচ্চাটাকে এত ভালোবাসতে শুরু করলেন যে যখন তাদের যাওয়ার সময় হলো, উনি বলে বসলেন যে এই বাচ্চাকে আমার কাছে রেখে যাও, আমি দিব না। তোমাদের তো জীবন আছে, তোমাদের তো আরেকটা সন্তানও হতে পারে, আমার তো কেউ নাই, এই শিশুটি আমার কাছে থাকুক। স্বাভাবিকভাবে ওই মা চাননি যে তার সন্তানকে তিনি রেখে যাবেন, কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে উনি বাধ্য হলেন বাচ্চাকে রেখে চলে যেতে। তো সেই শিশুটি এই মায়ের কাছে বড় হলো, এবং এই মাই তাকে লালন পালন করে একদম বড় করে তুললো। ওই যে সাদা চাচা হলো ওনাদের। আর জার্মান মা, উনি আসতেন প্রতি বছর, এসে বাচ্চাটাকে দেখে আবার চলে যেতেন, এবং এই রকম করেই তার জীবন চলে গেছে। এবং ওই ভদ্রলোক কখনো তার জার্মান শহরে যায় নাই,
কিন্তু তার মা প্রতিবারই আসতেন, মা আসলে এই মায়ের সাথেও তার ভালো সম্পর্ক, ওই মায়ের সাথেও তার ভালো সম্পর্ক, এইটুকুন ওনার ক্লু ছিল। বাকিটা হচ্ছে আমার কল্পনা। আপনি ডয়েচ ভাষা পারেন, মানে জার্মান? না না, পারি না। আপনার কবিতা তো জার্মান ভাষায় অনুবাদ হয়েছে, আবার আপনিও জার্মান একজন সমকালীন কবির কবিতা অনুবাদ করেছেন। ওইটা কি কোনো? ওটা ছিল গ্যাটে ইনস্টিটিউটের একটা প্রজেক্ট। ওনারা চেয়েছিলেন ওটাকে পোয়েট ট্রান্সলেটিং পোয়েট বলে ওনারা একটা প্রকল্প ছিল। ওইটাতে ওনারা সাউথ এশিয়ান কবিদের কবিতা, মানে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই তিনটা দেশের কবিদের কবিতা ট্রান্সলেট করছিলেন জার্মান ভাষায়। এবং জার্মানির এক কবি এসেছিলেন উনি আমাদের এখানে, উনি আমাদের কবিতা অনুবাদ করেছেন, আমরা তার কবিতা অনুবাদ করেছি। মাঝখানে এক ভদ্রলোক ছিলেন যিনি বাংলা জার্মান দুটোই জানতেন, তিনি আমাদের মিডিয়াম হিসেবে কাজ করেছে। আর ইংলিশ তো ছিলই। তো এইটা প্রায় এক সপ্তাহ ধরে আমাদের একটা ওয়ার্কশপ হয়, এবং সেই ওয়ার্কশপে কথা বলে লিখে আমরা এই ট্রান্সলেশনগুলো করি। ভারতের বিভিন্ন ভাষার কবিরাও এইটাতে ছিলেন, তারা ওইখানে করেছিলেন। ফাইনালি আমরা মুম্বাইতে এটার একটা প্রজেক্ট হয়, যে সব যাদের কবিতা অনুবাদ করা হয়েছে আমরা সব কবিরা একত্রিত হয়েছিলাম, জার্মান ভাষার, মালায়ালাম ভাষার, আপনার তামিল ভাষার, ভারতের যে বিভিন্ন ভাষা আছে, পাকিস্তানের উর্দু ভাষার। তো সেই সম্মেলনটা হয়েছিল, এবং তারপরে একটা পাবলিকেশনসও হয়েছিল। সেই পাবলিকেশনটা আছে আমাদের কাছে, ওটা অনলাইনেও আছে কবিতাগুলো। এবং জার্মানির একটা রেডিও আবার ওদের ভাষায় যে কবিতাগুলো ট্রান্সলেট হয়েছিল ওনারা সেটা প্রচার করেছিলেন, সেটাও অনলাইনে আপনি পাবেন। এবং এটা আমার জন্য একটা খুবই দারুণ অভিজ্ঞতা। আর এই উপন্যাসটা আমি লিখেছিলাম তারও আগে। এটার একটা ব্যাপার হচ্ছে, তখন জার্মানি থেকে আমার যে প্রয়াত সহকর্মী রুনি ফেরত এসেছিল। যখন আমি ওটা লিখছিলাম তখন আমার কিছু বাংলার জার্মান দরকার পড়ছিল, তখন ও আমাকে সাহায্য করেছিল। আমি বলতাম যে এটাকে বলে দাও তো জার্মানি ভাষায় কি হয়, এবং বইটাতে আমি ওর কথা লিখেছিলাম, যে সে আমাকে এই ভাষাতে সাহায্য করেছিল। বাহ। আপনার এই যে উপন্যাসে মা এবং মেয়ের সম্পর্ক, মা সন্তানের সম্পর্ক, তো আমি যতদূর জানি আপনি সাংবাদিকতায় শিশুদের নিয়ে একাধিক কাজ করেছেন, এবং ইউনিসেফ, মিনা অ্যাওয়ার্ড ইত্যাদি আপনার ঝুলিতে আছে। সাহিত্যের জন্য তো অনন্য সাহিত্য পুরস্কার, শব্দগড় সেরা বই ইত্যাদি আপনি পেয়েছেন। তো এই শিশুদের নিয়ে বিশেষ করে আমরা পথ শিশুদের ক্ষেত্রে দেখি যে কি একটা পলিথিনের ভেতরে নেশা করে বোধহয়, এইটা নিয়ে আপনি এটা? হ্যাঁ, ওটা নিয়ে আমি মিনা অ্যাওয়ার্ড পেয়েছিলাম। এই কাজটা নিয়ে একটু যদি বলতেন, এটা কিভাবে? মানে এটা হয়েছে কি, আমি তো শিশু সাহিত্যও লিখি। আমার মার্টিনে সেন্টু 13টা বাজে, হ্যাঁ রাত 13টা। আমি যখন মানে আবার একটু পুরনো কথা বলি, যখন লিখতে শুরু করি তখন আমি প্রথমে তখন 6-7-এ পড়ি। তখন তো শুধু বাচ্চাদের বই পড়তাম, এবং ওই যে বললাম একটু নিজের ভেতরে থাকতাম বলে খুব লিখতাম। কেউ কিন্তু আমাদের মানে পরিবারে কেউ কোনো সাহিত্যিক ব্যাকগ্রাউন্ড নাই। আমার বাবা একটু আধটু কবিতা লিখতেন, সেটা হলো উনি ব্যাংকার ছিলেন, অগ্রণী ব্যাংকে চাকরি করতেন। তাদের একটা সংকলন বেরোতো, 21-এর সংকলন তখন বেরোতো, ওটা ছিল ওরা রক্তবীজ, ওই সংকলনটার নাম। ওইখানে আমার বাবা মাঝে মাঝে প্রতি বছর বেরোলে আব্বা একটা কবিতা লিখতেন। তো ওইটা দেখে আমি একটু জানলাম যে আচ্ছা কবিতা লেখা যায়। জানি না ওইটা আবার আমাকে প্রভাবিত করেছে কিনা। আব্বা কখনো বলে নাই যে তুমিও লেখো, কেউই বলে নাই। কিন্তু আমি ওই যে যেহেতু আমার অত বন্ধু বান্ধব ছিল না, আমি খুব পড়তে পছন্দ করতাম। এবং আমার নানার বাড়ি হচ্ছে নেত্রকোনায়, সেখানে আমরা বছরে 2 বার যেতাম। আমার বড় মামা ছিলেন পাবলিক লাইব্রেরির মেম্বার, এবং আমি গেলে উনি তার মেম্বারশিপ কার্ডটা আমাকে দিয়ে দিতেন, এবং আমি ওইখানে যেয়ে মানে যতগুলো বই লাগে একেবারে একদিনে 7-8টা করে নিয়ে আসতাম, এবং সারাদিন এইগুলো পড়ে আবার হয়তো পরের দিন গিয়ে আরেকটা আনতাম। তো ওইভাবে আমি পড়তে পড়তে এক ধরনের আমার মধ্যে মনে হয় যে আচ্ছা কিছু লিখি, বা জানি না কেন মনে হলো। তো ওই খুব লিখতাম। তখন ওই যে বাচ্চাদের, আমার ছোট ভাই বোন ওরা সকালবেলা উঠেই আসতো যে আপামনি তুমি কি লিখছো আজকে রাতে। তো ওরা ছিল আমার প্রথম পাঠক, ওরা পড়তো অনেক শিশুদের জন্য লেখা, সেগুলো কোথাও ছাপা হয়নি।
তারপর যখন নিজে আস্তে আস্তে বড় হলাম তখন তো বড়দের জন্য লিখতে শুরু করলাম, পরের দিকে তো ছাপা হচ্ছিল। তো শিশু সাহিত্যের প্রতি ওই সময় থেকে আমার একটা আগ্রহ ছিল এবং লিখতাম। আর যখন ওই যে আমার ভাই বোনরা বড় হয়ে গেল তখন তো আর বাচ্চাদের লেখাপড়ার কেউ ছিল না। আমার নিজের বাচ্চারা যখন পড়তে শিখলো তখন আমি ওদের জন্য লিখতাম। তো তখন ওই কিছু শিশু সাহিত্য লেখা হয়েছিল। আর রিপোর্টিংটা যেটা আমি করছিলাম, আমি একদিন অফিসে যাচ্ছিলাম, ওই যে পথের মধ্যে দেখলাম যে বাচ্চারা এরকম করে পলিথিনের মধ্যে এটা করছে। তা আমার খুবই কৌতূহল হলো এবং ওদেরকে গিয়ে জিজ্ঞেস করলাম। এবং এখানে বাচ্চাগুলোর সঙ্গে আমার খুব, ওরা প্রথমে কথা বলবে না, পরে বললো আমাদেরকে যদি ভাত খাওয়ান তাইলে আপনার সাথে কথা বলবো। তো কারণ বাজারে তো অনেকগুলো হোটেল আছে, আমি প্রায় 10-12টাকে নিয়ে বললাম যে ওরা যা খেতে চায় খাওয়ান। তো প্রথমে ওরা এত মানে আগ্রহ নিয়ে বললো, একজন বললো মাংস দিয়ে খামু, একজন বললো দিয়ে খামু, এই মাছ দিয়ে খামু, যে যা খেতে চায়, খুব বেশি দামও না। তো খেতেও পারলো না ঠিক মতো, কারণ ওদের ওই নেশাগ্রস্ত থাকার জন্য অ্যাপেটাইটটা নষ্ট হতো। কিন্তু ওই যে চোখের খিদাটা তো গেল। তারপরে বলল যে কে কোথায় থাকে, কিভাবে থাকে, সব কিছু তো আর রিপোর্টিংয়ে আসে না, যতখানি ওইটা পারে। তারপরে ওদের উপর আমি অফিসে জানালাম যে এরকম একটা করতে চাই, অফিস বললো যে করেন। তখন আমি ওই রিপোর্টটা করেছিলাম, পরে ওইটা বিনা মিডিয়া অ্যাওয়ার্ড পায়। আর এমনিতেই ইউনিসেফের সাথে অনেক আগে ওরা একটা শিশুদের নিয়ে কিছু কবিতার একটা সংকলন করেছিল, সেইখানে আমার 5-6টা কবিতা ছাপা হয়েছিল। সেটা বেশ আগের কথা, আপনার কবে হবে 95-96 সালের কথা তখন। হ্যাঁ, তখনকার সময়টা। এই যে বললেন যে আপনার বাবা লিখতেন কিন্তু কখনো বলেননি, বা কেউ কখনো বলেনি যে লেখো, সরকার আমিনও বলেননি? ওনার সাথে তো আমার দেখা হয়েছে অনেক পরে এসে, বিশ্ববিদ্যালয়ে। হ্যাঁ, বিশ্ববিদ্যালয় জীবনে এসে। ততক্ষণে তো আমি 17-18 বছরের, মানে ওনার সঙ্গে দেখা হচ্ছে আমার 20-22 বছর বয়সে। আমি তো তার আগে থেকেই লিখি। তবে আমিনের সঙ্গে দেখা হওয়ার পর আমার যেটা সুবিধা হয়েছে, এর আগে আমার কলেজ ম্যাগাজিনে আমার একটা গল্প ছাপা হয়, আর কবিতা যা লিখতাম আমি নিজের খাতায় লিখে রাখতাম, কোথাও ছাপতে টাপতে দিই নাই। তখন সরকার আমিনরা ওরা একটা সন্ধ্যাবেলা বসতো, মঙ্গল সন্ধ্যা বলে একটা সাহিত্য আসর করতো। আমার আবার কড়া নিষেধ, সন্ধ্যা কাটানো যাবে না, মানে বাসার থেকে সন্ধ্যা নামার আগেই বাসায় ফিরতে হবে। সান্ধ্য আইন মানে মহা সান্ধ্য আইন। আমার বাবার কঠিন কথা যে রাতের বেলা তো তোমার ক্লাস হয় না, সো ওয়াই তুমি সন্ধ্যা করবা। তো আমি সহজে ওইটাতে যোগ দিতে পারতাম না। তো দিনের বেলা ওরা হলো ও তো বাংলা বিভাগে পড়তো, আমি পড়েছি সমাজবিজ্ঞান বিভাগে। তো বাংলা বিভাগের যারা ছিলেন তারা আবার একটা দেয়াল পত্রিকা করতেন। ওই সব সূত্রে আমিনের সঙ্গে আমার পরিচয় হয়। এবং একদিন খুব সাহস করে মঙ্গল সন্ধ্যায় থেকে যাই, বলি যে আচ্ছা যা হয় হবে। আমিনও খুব সাহস দিল যে থাকো, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসবো। তো থেকে ওই দিন আমার প্রথম কবিতা পড়লাম আর কি, মঙ্গল সন্ধ্যায়। তো ওখানে আমার মনে আছে এখনো, কবি নুরুল হুদা ছিলেন, একদিন ওখানে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন, তারপর প্রফেসর মোহাম্মদ হারুনুর রশিদ ছিলেন। তারা শুনে বললেন, বা তুমি তো বেশ ভালো লিখেছো, কবিতা তো তুমি ছাপতে দিতে পারো। তো আর ওই একবারই আমি ছিলাম, আর পরের গুলাতে আর আমি যাইনি। কারণ হলো আমার বাবা কঠিন, ওই যে গেলাম একদিনে, পরে বলে দিছে তোমাকে পড়তে পাঠাইছি, পড়াশোনা করবা, বাসায় আসবা, এই সব সাহিত্য করতে হবে না, কিচ্ছু করতে হবে না, সোজা বাসায়। তো দেখলাম যে আগে আমার পড়াই বন্ধ হয়ে যাবে, তার চাইতে বরং পড়াশোনাটাই ঠিক মতো করি। আর এরপরে মানে যখন আমি অনার্স কমপ্লিট করে ফেলেছি, তখন ফরহাদ মাজহার একটা প্রতিপক্ষ বলে উনি একটা পত্রিকা করতেন, সেখানে উনি আমার 10টা কবিতা চেয়ে নিলেন এবং আমিনেরও 10টা কবিতা। এবং ওইখানে উনি আমাদের আসলে ইন্ট্রোডিউস করালেন যে ওই সময় তো কিছুই নাই, আপনার অনলাইন নাই, দৈনিক পত্রিকার পাতা মানে 1-2টা, ইত্তেফাক ছাড়া কোনো পত্রিকা নাই, ভোরের কাগজ হচ্ছিল বা আজকের কাগজ হচ্ছিল, এরকম অবস্থা। তখন উনি এটা করার পরে মানে মোটামুটি একটা সাহিত্য জগতে যারা তখন সাহিত্য করতেন তারা তো সিরিয়াসলি করতেন আসলে, তো তারা আমাদের ব্যাপারে জানলেন। যেমন খন্দকার আশরাফ হোসেন, তার পত্রিকায় আমার লেখা ছাপলেন। শামসুর রহমান, কবি শামসুর রহমান মূলধারা করতেন, সেখানে উনি আমার কাছে ফোন করে কবিতা চেয়ে নিলেন।
এরকম করে মানে তখনকার যত মানে যেগুলোকে লোকে কাউন্ট করতে বলে সেখানে আমার লেখা ছাপা হতে শুরু করলো। সেটা আপনার 93-94 সাল, 90-এর পর মানে এরশাদের পতন হলো। তখন কিন্তু এক ধরনের সাহিত্য অঙ্গনে বা আবার নতুন করে একটা জাগরণ হলো আর কি। 91, 92, 93, 94 ওই সময়গুলোতে আমরা লিখছিলাম, কবিতা ছাপ লিখছিলাম। আমার বই বের হলো 97-এ প্রথম আমার গল্পের বই বের হয়, আমার কবিতার বই বের হয় 90-এ। সেটা হলো সরকার আমিন আর আমার একসঙ্গে, রুদ্ধশ্বাস বৈঠকের পর। এক পাশে আমার কবিতা ছিল, এক পাশে আমিনের কবিতা ছিল। তো প্রথমে ওইভাবে কবি পরিচিতিটা হয়, তারপর আমি গল্প লিখতে শুরু করি। ওই যে ছোটবেলা থেকে গল্প লিখতাম সেই প্রবণতাটা তো আমার ছিল, তো গল্প ছাপা হতে শুরু করে। পরের দিকে আমার গল্পই বেশি ছাপা হতে শুরু করে, কারণ হলো সম্পাদকরা গল্প পেতেন না, মানে গদ্য লেখার লোক ছিল কম, এটা আমার মনে হয়, এখন জানি না। তো চাইতেন বেশি গল্প, তো গল্প আমি লিখতাম। আর গল্প লিখতে আমি পছন্দও করতাম, কারণ গল্পে অনেক বিস্তৃত করে বলা যায় অনেক কিছু। আর কবিতা লিখতে আমার গভীর মনোযোগের দরকার পড়ে, মানে কবিতা আমি খুব হেলাফেলায় লিখতে পারি না। আমি অনেক সময় গল্প পথে ঘাটে বসেও লিখে ফেলতে পারি, মানে আমি হয়তো কঠিন একটা স্টোরি এডিট করছি, ওইটার ফাঁকে ফাঁকে আমি কিন্তু 2-3 লাইন করে গল্প লিখে ফেলতে পারি, কিন্তু কবিতা লিখতে পারি না। কবিতা লিখতে আমার পুরো মানে একটা নির্জনতা লাগে, একটা পুরো অভিনিবেশ দিতে হয়। আর কবিতা তো খুব অভিমানী, সে যখন দেখলো আমি গদ্যের দিকে বেশি যাচ্ছি, সে আশাই কমিয়ে দিল। না, তাকে পায়ে ধরে মানে অনুনয় বিনয় করে তারপরে তাকে আনতে হয়। আপনার মতোই অভিমানী। আমি অত অভিমানী না, ইনফ্যাক্ট আমি অনেক বাস্তববাদী। আচ্ছা, বরং আমার যিনি জীবন সাথী সঙ্গী উনি অত্যন্ত অভিমানী। হ্যাঁ, সেই তুলনায় আমি অনেক বাস্তববাদী এবং আমি অনেক এই অভিমানের ধারধারি না টাইপের মানুষ আর কি। আপনার একটা বই আছে তো, যে আমিও আমিন যখন আজিমপুরে থাকতাম। হ্যাঁ, এটা 2003-এ বোধহয় বেরিয়েছিল। ওই গল্পটা একদমই আমাদের মানে জীবনের গল্পর মতোই আর কি। কিছু অংশ আছে, সবকিছু তো আর হুবহু জীবনের গল্প হয় না, জীবনের গল্পের কিছু উপাদান থাকে। তারপরে এটা সত্যি যে আমাদের বিয়ের পর 94 সালে আমরা আজিমপুর কবরস্থানের পাশে একটা ছোট্ট ঘরে থাকতে শুরু করি। সেই সময়কার যে আমার অভিজ্ঞতা, সেটা নিয়ে ওই গল্পটা লেখা। তো ওইভাবে আসলে আমিন আমার জীবনের সঙ্গে একেবারে যুক্ত হয়ে গেছে। মানে আমরা দুইজন ধরেন আমার প্রায় 28 বছর 30 বছর হতে চললো বিবাহিত জীবনে। তো সেই সঙ্গে মানে সাহিত্য যাত্রাটা এবং জীবনযাত্রা দুটোই পাশাপাশি একদম বিপরীত দুটো মানুষের, একেবারে বিপরীত মানুষ। আমিন সরকার আমিনেরই একটা লেখায় পড়েছিলাম, আপনার বোধহয় আপনার 27তম বিবাহ বার্ষিকীতে লিখেছিলেন তিনি অভিমানী, তিনি ডিপ্রেশনে ভুগছেন এক সময়, আপনি কিভাবে তার যত্নার্থী নিতেন ইত্যাদি। আপনার সঙ্গে কথা বলে তো আসলে শেষ করতে ইচ্ছা করে না, মানে সময়ের আবার একটা বাধা আছে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই আমি বুঝতে পারছি। এইখানে আমার অনেক ভালো লাগলো, কারণ আমি অনেক কিছু বললাম যেগুলো হয়তো ওইভাবে আগে কোথাও বলিনি, অনেক নিজের জীবনের কথা, নিজের লেখার পেছনের কথা। আমরা খুব আনন্দ পেয়েছি, আমি নিশ্চিত যে আমাদের দর্শকও খুব পছন্দ করবেন এবং তারা অনেক কিছু শিখতে পারবেন আপনার এই কথোপকথন থেকে। আপনাকে আমি বেঙ্গল বুকসের তরফ থেকে, টিভিএস এর তরফ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত হওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, বিজনেস স্ট্যান্ডার্ডকেও, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকেও অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর আমার খুব ভালো লাগলো, অনেক কিছু বলে ফেললাম এবং আপনি ওইভাবে আসলে কঠিন কঠিন প্রশ্ন করে আটকানোর চেষ্টা করেন নাই, এক ধরনের ফ্লো ছিল, মানে নিজের ভেতর থেকে যখন যেটা এসছে সেভাবে বলতে পেরেছি। আপনাকে কঠিন প্রশ্ন করার মতো দুঃসাহস আমার নেই, আর আপনি সরলবাদী একটা জীবন যাপন করেন। এবং শুধু দর্শক, আজকে একটা জিনিস আমরা শাহনাজ মুন্নির কাছ থেকে শিখতে পারলাম মনে হয়, অন্তত আমি শিখেছি, সেটা হলো যে সরল সহজ একটা জীবন কঠিন সময়ে কিভাবে কাটাতে হয়, চারপাশের রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্যেও কিভাবে নিজেকে
অনুপ্রাণিত রাখতে হয়, বেঁচে থাকার সৌন্দর্য ছোট ছোট উপাদান থেকে, ঘাস থেকে, ফুল থেকে, পাখি থেকে নিতে হয়, সেগুলো আমরা শিখলাম। তা আমার মনে হয় এই শিক্ষাটা নিয়েই আজকে আমরা শেষ করতে পারি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।